আসসালামু আলাইকুম এভরিওয়ান। থিঙ্কসের পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি হলাম তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। আমার নাম মোহাম্মদ সরফরাজ হোসেন বাপ্পি। আমি পড়াশোনা করতেছি লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে, এটা যারা এইচএসসি 25 ব্যাচ আছে তাদের শর্ট সিলেবাসের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়। তো আজকে আমরা দেখব যে জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় কিভাবে করা যায়। তো শুরু করি। হ্যাঁ, তো প্রথমে আমাদের জানতে হবে জটিল সংখ্যাটা কি, তাই না? যে অধ্যায় শুরু করতেছি তার আগে সেটা কি সে সম্পর্কে জানতে হবে। তো প্রথমে তারও আগে তোমাকে জানতে হবে বাস্তব সংখ্যা কি। তো যদি আমি বাস্তব সংখ্যা এখানে লিখি, বাস্তব সংখ্যা তোমরা হয়তো ছোটবেলায় ক্লাস 9-10-এ পড়ছো যে আমাদের যত পূর্ণ সংখ্যা, যত ভগ্নাংশ, যত অমূলদ, মূলদ আর অমূলদ বোর্ড টাইপের সংখ্যা আছে আমার বাস্তব সংখ্যার আন্ডারে পড়ে। মূলদ সংখ্যা কোনগুলা? মূলদ সংখ্যা যদি একটু মনে থাকে আমি একটু রিভিউ করে দিই, সমস্যা নাই। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ গুলা হচ্ছে যেগুলো প্রকাশ করা যায় না, যেগুলাকে দুইটা সংখ্যার, ধরো আমি যদি 3/4 লিখি, 3/4 লিখি, হ্যাঁ এটা একটা মূলদ সংখ্যা, দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। বাট √2 এটাকে তুমি দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবে না, কারণ এর ভ্যালু হচ্ছে 1.41 সামথিং। যাই হোক, এই দুইটা সংখ্যাই মূলদ আর অমূলদ, বোথ আর টাইপ অফ বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো বাস্তব সংখ্যা, এখন আমরা যে জটিল সংখ্যা পড়বো, জটিল সংখ্যায় দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বাস্তব সংখ্যার পার্ট আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যার পার্ট। তো বাস্তব সংখ্যা তো তোমরা চিনো, আমরা এবার একটু দেখি কাল্পনিক সংখ্যা কি জিনিস। আর হ্যাঁ, সবাই খাতা কলম ক্যালকুলেটর সাথে নিয়ে বসবা, কারণ হচ্ছে সেলফ নোট হচ্ছে বেস্ট নোট। আমরা অবশ্যই নোট প্রোভাইড করব, কিন্তু নিজে নোট করলে সেটার চেয়ে ভালো আর কোথাও বুঝতে পারবা না। তো যদি আমি তোমাকে একটা ইকুয়েশন বা সমীকরণ সমাধান করতে বলি x² - 1 = 0, এখান থেকে x এর মান বের করো, তাহলে তোমরা সবাই খুব সুন্দর মতো বের করে নিবা যে ভাইয়া x² = 1 আর x হচ্ছে ±√1, তো x এর ভ্যালু ±1। কিন্তু যদি আমি তোমাদের বলি এখান থেকে x এর ভ্যালু বের করো, তাহলে তোমরা আবার আগের প্রসেসে যাবা, -1 দিবা, x = ±√-1। এখন ধরো আমি প্লাস নেই, শুধু একটা নিলে তো হয়, একটা নেই আপাতত, প্লাস নিয়ে কেন? তাহলে √-1 এই জিনিসটার ভ্যালু কি হবে? তোমরা যাদের সাথে ক্যালকুলেটর আছে তারা একটু এই জিনিসটাকে ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দেখো। এই জিনিসটাকে যদি ক্যালকুলেটরে ইনপুট দাও তোমাদের আসবে ম্যাথ এরর। তো ক্লাস 9-10 পর্যন্ত তোমরা বলতে স্যার বা ভাইয়া এই জিনিসের সমাধান নাই, কিন্তু আমাদের এইচএসসি লেভেলে এই জিনিসের সমাধান আছে। বিজ্ঞানী অয়লার এই জিনিসের সমাধান দিয়েছে, বিজ্ঞানী না সরি, গণিতবিদ অয়লার। উনি বলছে যে যেহেতু এই জিনিসটা সমাধান আসতেছে না x = √-1, তো আমরা √-1 এই জিনিসটাকে ধরে নেই i, ছোট হাতের i। তো এই জিনিসটার সমাধান হয়ে গেল i এখন কই থেকে আসলো? ওই যে আমি বললাম যে আমি জটিল সংখ্যা শিখতে যাচ্ছি, জটিল সংখ্যায় দুইটা অংশ থাকে, একটা বাস্তব অংশ, একটা কাল্পনিক অংশ। তো এই জিনিসটা যেহেতু রিয়েল লাইফে বা ক্যালকুলেটরে দিলে তুমি পাচ্ছ না এর সমাধান, তাহলে এটাকে একটা ইমাজিনারি বা কাল্পনিক নাম্বার ধরে নেওয়া হয়। ওই ইমাজিনারি শব্দটার আই থেকে এই সংখ্যার নামকরণ করা হয়েছে আই। ঠিক আছে, তাহলে এখন থেকে যদি আমি বলি আই মানে কি, আই মানে তোমরা সবাই বলতে পারবে আই হচ্ছে -1, তাহলে i² হবে, i সমান হচ্ছে √-1, i² হবে -1 এর সমান। বুঝা গেছে? এখন একটা জটিল সংখ্যার আমরা স্ট্রাকচার দেখবো বা গঠন দেখবো কিভাবে হয়। একটা জটিল সংখ্যার গঠন যদি আমি বলি, এখনই বললাম যে একটা বাস্তব অংশ থাকবে, বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ। ওকে, তো বাস্তব অংশ তো তোমরা সবাই এখন দেখলাম বাস্তব সংখ্যা কি। ধরো আমি একটা উদাহরণ নেই, 7 + 2i। এই যে এই 7 এর সাথে কোনো i টাই আছে? নাই, তার মানে এটা হচ্ছে আমার বাস্তব অংশ।
আর এর সাথে যেহেতু একটা আই আছে, আই মানে হলো ইমাজিনারি বা কাল্পনিক অংশ, এটা হয়ে গেল আমার কাল্পনিক পার্টটা, ঠিক আছে। আর এই দুইটাকে একসাথে বলবো আমি জটিল সংখ্যা, ঠিক আছে। এখন একটা কথা হচ্ছে যে জটিল সংখ্যায় এই বাস্তব অংশটা থাকতেও পারে, নাও থাকতে পারে। মাঝে মাঝে দেখবা তোমাদের বইগুলোতে দেওয়া আছে 2i, হ্যাঁ এটাও একটা জটিল সংখ্যা। আর এখানে বাস্তব অংশটা নাই, তাই আমরা 0+2i ধরে নেই। বাস্তব অংশ সুপ্ত অবস্থায় আছে, বুঝে গেছে? তো বাস্তব অংশ তোমাকে সব সময় যে দিয়ে দিবে তা না, কিন্তু যদি কাল্পনিক অংশ না থাকে সেটা একটা জটিল সংখ্যা হবে না। মানে এই পার্টটা আমার মাস্ট, কিন্তু এই পার্টটা থাকলেও চলবে, না থাকলেও চলবে, ঠিক আছে। ওকে, তো এটা ছিল আমার জটিল সংখ্যার স্ট্রাকচার। এখন আমরা দেখব জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট নিতে পারো। ওকে, আমি মুছলাম। সো ফার্স্টে মডুলাস বা পরম মান, মডুলাস বা পরম মান। মডুলাস ইংলিশে, বাংলা হচ্ছে পরম মান, ঠিক আছে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, ধরো যদি আমি একটা জটিল সংখ্যা তোমাকে বলি, ধরো x+iy, ঠিক আছে। এখানে x হচ্ছে আমার বাস্তব অংশ, i y এর সাথে আছে, তাহলে এটা হচ্ছে আমার কাল্পনিক অংশ। এখন এই জিনিসটাকে যদি আমি তোমাকে বলি স্থানাঙ্ক ব্যবস্থাতে বসাও, তাহলে কিভাবে বসাবা? ধরো আমি x অ্যাক্সিস y অ্যাক্সিস নিলাম, এটা আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তো আচ্ছা, x y না নিয়ে a b নেই, যেহেতু অক্ষগুলাই আমার x y, আমি a b নেই। ওকে, তাহলে এখন এই জটিল সংখ্যাকে এখানে আমি বসাবো, কিভাবে বসাবো? সিম্পল হচ্ছে, আমার যে বাস্তব অংশ আছে সেটা যাবে x অক্ষ বরাবর, ধরো এত দূর হচ্ছে আমার a পরিমাণ গেলাম, আর y অক্ষে i এর যে সহগটা আছে সেটা যাবে আমার y অক্ষ বরাবর। তাহলে ধরে নাও এত দূর হচ্ছে b, এই হচ্ছে আমার b, তাহলে এটা হয়ে গেল আমার a, b বিন্দু। এই যে এই জটিল সংখ্যাকে আমি অক্ষতে স্থাপন করলাম, ঠিক আছে। আচ্ছা, এই চিত্রের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে আর্গন চিত্র। ওকে, তো এই আর্গন চিত্র মানে হইলো তুমি x অ্যাক্সিসে বাস্তব অংশটা বসাবা, y অ্যাক্সিসে কাল্পনিক অংশটা বসাবা। এখন আমি যদি বলি, তোমরা সরল রেখা করছো ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, তো সেখানে আমরা যদি বলতাম যে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক, তাহলে আমরা কি করতাম? এটা যদি আমার কার্তেশীয় স্থানাঙ্ক হয়, আমরা এখান থেকে একটা দূরত্ব ধরতাম না, এটাকে বলতাম r, আর এটা ছিল আমার a, এটা হচ্ছে b। তাহলে এখানে r যদি আমি বলতাম বের করো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে r কিভাবে বের করতে হয়? রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? তাহলে এই জিনিসটা যে আমরা ওখানে পোলার স্থানাঙ্কে বের করতাম না, এটাই হচ্ছে মডুলাস বা পরম মান। দেখো এখানে তুমি কখনো নেগেটিভ মান পাবা না, a বা b পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক, সেটাকে স্কয়ার করলে সেটা অটোমেটিক পজিটিভ হয়ে যাবে। আর রুট করে দিচ্ছি মানে পজিটিভ নাম্বারকে রুট করলে একটা পজিটিভ সংখ্যা পাবা, তার মানে এটা কখনো নেগেটিভ আসবে না। মডুলাস মানেও তো এটা, কখনো সে নেগেটিভ মান দিবে না, তাই না? তাহলে একটা জটিল সংখ্যার মডুলাস হচ্ছে এটা কি, সেই সংখ্যার বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের যে i এর সহগ আছে সেটার স্কয়ার, তার উপর রুট, পুরার উপর রুট আবার, ঠিক আছে। এটা হচ্ছে আমার মডুলাস। এখন আমরা দেখব আর্গুমেন্টটা কি জিনিস। স্ক্রিনশট নিতে পারো। ওকে, বুঝলাম। সবাই সাথে সাথে নোট করবা, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা জিনিসটা। নেক্সট যেটা বলতে যাচ্ছিলাম, আর্গুমেন্ট। সো মডুলাস আমাদের ডান, আমরা এখন দেখব আর্গুমেন্ট। আর্গুমেন্ট, আর্গুমেন্টকে বাংলায় বলে নতি। আর্গুমেন্ট কি জিনিস দেখলাম এখন আমরা আর্গন ডায়াগ্রামে। এটা যদি আমার a, b হয়, মানে এটা যদি আমার ওই জটিল সংখ্যাটা হয়, আর এটা হচ্ছে জটিল সংখ্যাটার মডুলাস। সো মডুলাসটা একটা অ্যাঙ্গেল করে না এক্সিসের সাথে, এটা হচ্ছে আর্গুমেন্ট। এখন কথা হচ্ছে, একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট অনেক কয়েকটা হইতে পারে, হ্যাঁ। তো আমরা যে আর্গুমেন্টটা মেনলি ধরি সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর মুখ্য আর্গুমেন্টের মান অলওয়েজ, যদি একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট অনেকগুলো হয়, মুখ্য আর্গুমেন্ট একটা থিটা ধরলাম, তাহলে থিটার মান যদি -π থেকে বড় এবং +π এর সমান বা ছোট হয়, তাহলে সেটাকে আমি মুখ্য আর্গুমেন্ট বলবো।
ঠিক আছে। সো মুখ্য আর্গুমেন্ট এখন আমি বের করবো। মুখ্য আমরা মডুলাস দেখলাম, হ্যাঁ। আচ্ছা একটা যদি আমি জিনিস বলি, আমরা তো পজিটিভ এক্স অ্যাক্সিস দেখছি, এখন আমি যদি বলি মাইনাস এ প্লাস আইবি, এই জিনিসটা তুমি আর্গন ডায়াগ্রামে বসাও, তাহলে কিভাবে বসাবা? মাইনাস এ এটা কি ছিল? আমি বলছি এক্স এক্সিস বরাবর আমরা যাব, যেটা বাস্তব সংখ্যা বাস্তব অংশটা আছে সেটা যাবে এক্স এক্সিস বরাবর। তাহলে এখানে বাস্তব অংশ কোনটা? আমার মাইনাস এ। এই যে মাইনাস এ মানে কি? এক্স এক্সিসের নেগেটিভ দিকে না? এটা হচ্ছে আমার মাইনাস এ, এটা হচ্ছে আমার মাইনাস এ বিন্দু। আর বি হচ্ছে তোমার যায় ওয়াই অক্ষ বরাবর পজিটিভ দিকে, এই যে পজিটিভ আছে, এটা ধরে নাও বি। তাহলে এটা হয়ে গেল আমার মাইনাস এ কমা বি বিন্দু, ঠিক আছে। এখন এটা হয়ে গেল আমার সেকেন্ড কোঅর্ডিনেট বা দ্বিতীয় চতুর্ভাগে। এখন কথা হচ্ছে আমি আর্গন ডায়াগ্রামে যদি অন্য একটা ই নেই মাইনাস আই মাইনাস বি, তাহলে এটা চলে যাবে তৃতীয় চতুর্ভাগে। কারণ কি? কারণ আমার বাস্তব অংশও নেগেটিভ, কাল্পনিক অংশও নেগেটিভ। তাহলে আমার জটিল সংখ্যাটা যে রকম থাকবে সেই হিসাবে আমার অক্ষতে যায় ওই সংখ্যাটা বসবে, বুঝতে পারছো? যদি দুইটাই পজিটিভ থাকে প্রথম অক্ষ, দুইটা একটা নেগেটিভ, এক্স এর যে পার্টটা সেটা নেগেটিভ, ওয়াই এর পার্টটা পজিটিভ দ্বিতীয় অক্ষ, দুইটাই নেগেটিভ থার্ড অক্ষ, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে চতুর্থ অক্ষ। তাহলে আমার জটিল সংখ্যাটা চারটা অক্ষে বসতে পারে না, তাহলে আমার আর্গুমেন্ট হবে চারটা। মডুলাসের কোনো চিন্তা নাই, কারণ মডুলাসে আমার যদি আমি এই সংখ্যাটার মডুলাস নির্ণয় করি তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস আই এর সহগ বি স্কোয়ার, তাহলে দেখো আবার ওটাই আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে মডুলাস আমার চারটা চতুর্ভাগের জন্য সেম, বাট আর্গুমেন্ট সেম হবে না। কারণ হচ্ছে মডুলাস হচ্ছে আমার স্কোয়ার হয়ে যোগ হচ্ছে, এটা কখনো নেগেটিভ আসবে না, বাট আর্গুমেন্টটা ডিফারেন্ট হবে চারটা চতুর্ভাগের জন্য। তাহলে এখানে আমি চারটা চতুর্ভাগ নেই। এই ফার্স্ট চতুর্ভাগে ধরো এটা হচ্ছে আমার এ কমা বি বিন্দু, তাহলে এই থিটাটা তোমরা সরল লেখায় শিখছো, টেন থিটা ইকুয়াল টু, এখান থেকে কিভাবে টেন থিটা, কারণ এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, তাহলে আর এটা ছিল আর, তাহলে আমি আর সমান, যদি আমি এখান থেকে সাইন থিটা নিতাম, সাগরের লবণ অতি বি বাই আর লবণ অতি, আর কস থিটা ইকুয়াল টু কবরে ভূত অতি। তাহলে এখান দিয়ে বি ইকুয়াল টু আর সাইন থিটা আর এ ইকুয়াল টু আর কস থিটা আসতো, তাই না? তাহলে সমীকরণ 1/2 করলে, সমীকরণ যদি 1/2 করি তাহলে এই জিনিসটা আসবে, ঠিক আছে? কি আসবে? বি বাই এ। তাহলে এখান দিয়ে থিটা ইকুয়াল টু কি? tan ইনভার্স বি বাই এ। এটা ছিল প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে যদি তোমার আর্গুমেন্ট চাই তাহলে আমরা এটা নিব। দ্বিতীয় চতুর্ভাগে যদি আর্গুমেন্ট চাই তাহলে কি হবে? থিটাটা এরকম হয়ে যাবে না? তাহলে থিটা কি হবে? দেখো পুরাটা হচ্ছে 180 থেকে থিটা পরিমাণ অংশ বাদ যাবে, তখন আমার থিটা হয়ে যাবে পাই মাইনাস tan ইনভার্স বি বাই এ। ওকে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে। বুঝা যাচ্ছে জিনিসটা? ওকে, এবার আমরা দেখি থার্ড চতুর্ভাগে কি হবে। থার্ড চতুর্ভাগে যদি এখানে কোনো সংখ্যা থাকে, এখানে এখানে, তাহলে এটা থিটা হবে। তাহলে সেটা কি? এই পুরাটা কত? 180, 180 থেকে কিছু বেশি না, তাহলে থিটাটা এখানে হবে অবশ্য 180 থেকে কিছুটা বেশি। আমরা এই অ্যাঙ্গেলটা নিব না, কারণ কি? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের মুখ্য আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার যায় মাইনাস থিটা বা থিটা, সরি মাইনাস পাই বা পাই এর সমান বা তার চেয়ে ছোট হবে, তাই না? তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি আমি এটা নিই, এটা পাই প্লাস থিটা হয়ে যাচ্ছে, 180 চেয়ে বড় হয়ে যাচ্ছে, যেটা সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি? থার্ড চতুর্ভাগে আমাদের আর্গুমেন্টটা নেওয়া হয় এভাবে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ মাইনাস পাই। মানে কি? মানে হইলো আমার পুরো আমি থিটা থেকে আমার পাই পরিমাণ অংশটা বাদ দিব, উল্টা রিভার্সটা নিব। সেম ভাবে যদি চতুর্থ চতুর্ভাগের কথা বলি,
চতুর্থ চতুর্ভাগের কথা বলি, ধরো এটা, তাহলে এটা হচ্ছে আমার থিটা, এটা কত 2 পাই না টোটালটা, ধরো আমার জটিল সংখ্যাটা এখানে a কমা মাইনাস বি, তাহলে এটা না আমার থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা পুরোটা কত 360, 2 পাই থেকে থিটা মাইনাস যাচ্ছে, কিন্তু আমি যদি ডাইরেক্ট এটা নেই শর্টকাটে, তাহলে দেখো মাইনাস থিটা হয়, তাহলে চতুর্থ চতুর্ভাগে আমার থিটা হবে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। তোমরা এই চারটা সূত্র আকারে মনে রাখতে পারো, যেভাবে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে মনে রাখতে, ঠিক আছে? ওকে, তাহলে আমার মডুলাস হয়ে গেল, আর্গুমেন্ট হয়ে গেল। এবার আমরা কয়েকটা কোশ্চেন সলভ করে দেখি। হ্যাঁ, ওকে, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, স্ক্রিনশট নিতে পারো। দেন এবার আমরা কয়েকটা কোশ্চেন সলভ করে দেখি। বলছে 4 + 3i সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। এটা আসছে রুয়েট 12-13-তে, 4-5-এ আসছে একবার, 12-13-তে আসছে একবার। দেখো রুয়েটে এত সহজ একটা কোয়েশ্চেন আসছে, বলছে এই সংখ্যাটির মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে এই সংখ্যাকে যদি আমি আমার আইডিয়াল একটা জটিল সংখ্যার সাথে তুলনা করি, যেটা ছিল a + ib, তাহলে এখানে a এর জায়গায় আছে 4 এবং b এর জায়গায় আছে 3, তাহলে আমার মডুলাস কি ছিল √a² + b²। তাহলে এটা কত হয় 4² + 3² = 5। কেন 16 + 9 25, 25 কে রুট করলে 5, এটা হয়ে গেল আমার মডুলাস। আর্গুমেন্ট যদি বের করি tan থিটা, শুধু থিটা, থিটা = tan ইনভার্স বি বাই এ। কেন? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, দেখো এক্স অ্যাক্সিসেরও আমার মানটা পজিটিভ, ওয়াই অ্যাক্সিসেরও পজিটিভ, প্লাস প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে tan ইনভার্স বি বাই এ, বি এর মান কত 3, এ এর মান হচ্ছে 4, এভাবে রেখে দিতে পারো, অথবা এটা যদি আমি ক্যালকুলেটরে হিসাব করো যে মানটা আসবে সেটা এখানে বসাই দিতে পারো। তাহলে আমার মডুলাস কত 5, আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স 3/4। বুঝে গেছে? দেখো রুয়েটে এত সহজ একটা কোশ্চেন আসছে, চিন্তা করা যায়। ওকে, ফাইন ফাইন, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার 2√3 - 2i প্লাস না ইন্টু -2√3 + 6i, বলছে সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। এটা আসছে কুয়েট 12-13-তে, কুয়েট 12-13-তে আসছে। দেখো এত সহজ সহজ কোশ্চেন আছে। এখন কথা হচ্ছে আমরা যে আইডিয়াল জটিল সংখ্যার ফর্মটা দেখছি a + ib, এটা ওইরকম নাই, একটা অংশ থাকবে বাস্তব, একটা কাল্পনিক, ওরকম নাই, দুইটা অংশ আছে আর দুইটা গুণ আছে। সমস্যা নাই, তুমি দুইটাকে গুণ করে দাও, 2√3 - 2√3, সেটা হবে -4√3, 2√3 + 6i, সেটা হবে সরি এটা 4√3 না, এটা হবে 4, 4 3 12, এটা হবে 12, -12, আর এটা হবে 2√3 + 6, এটা হবে 12√3i। নেক্সট -2i - 2√3, মাইনাসে মাইনাসে প্লাস 2 to 4√3i, প্লাসে মাইনাসে মাইনাস 2i + 6i, তাহলে কত হয় 2 × 6 12i² -12, তাহলে 12 আর 4 +16√3i। আর এটা দেখো -i² এর মান কত, আমরা বলছি i = √-1, শুরুতে বলছি, তাহলে i² হবে -1 এর সমান, তাহলে 12 × -1 কত হবে +12, মাইনাসে মাইনাসে +12,
তাহলে একটা জিনিস দেখো, এটা আর এটা ক্যান্সেল, -12 + 12, তাহলে আমার থাকে কি 16√3i। এটা আসে গেছে না আইডিয়াল কন্ডিশনে a + ib। কিভাবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 0 + 16√3i। ওকে, এখন এটার যদি আমি মডুলাস আর্গুমেন্ট বের করি, প্রথমে মডুলাস r ইকুয়াল টু কি ছিল, a² + b²। এর জায়গায় আছে 0, b এর জায়গায় আছে 16√3, তার উপর স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে আসবে 16√3। এটা আমার মডুলাস। এবার দেখো এটাও তো ফার্স্ট এক্সিসে, ইজি। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স b/a। ফার্স্ট এক্সিসে একদম ডাইরেক্ট সূত্র, tan ইনভার্স b এর জায়গায় 16√3, a এর জায়গায় 0। আমরা জানি সামথিং টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আর tan কতর মান ইনফিনিটি, π/2। তাহলে আমার মডুলাস আসলো 16√3, আর্গুমেন্ট আসলো π/2। বুঝা গেছে? সো এটা ছিল আমাদের দুইটা কোয়েশ্চেন সলভ করলাম আমরা, যেটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। আশা করি তোমরা এতদূর বুঝতে পারছো। তাহলে এতদূরই ছিল আজকে আমাদের আলোচনা, আর নেক্সটে আবার আসবো অন্য একটা টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।